2024-25 অর্থ বছরের বাজেট পেশ হতে যাচ্ছে আজ। বাংলাদেশের 53তম বাজেট পেশ করবেন মাননীয় অর্থমন্ত্রী মাহমুদ আলী। ইতিমধ্যে অনুমোদিত হয়েছে 7,97,000 কোটি টাকার বাজেট। এই বাজেট বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কতখানি আকারের কিংবা কতখানি সক্ষমতার হতে যাচ্ছে সে সবকিছু নিয়ে দেশ টিভির বিশেষ আয়োজন আকার নাকি সক্ষমতার বাজেটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, নতুন বাজেট পেশ হচ্ছে আজ। বাজেটের এদিক ওদিক সবভাবে আসলে আজকে আমরা চেষ্টা করবো আলোচনা করবার, এবং আজকের এই আলোচনায় আমার সাথে আছেন হেলাল উদ্দিন, সাবেক সভাপতি এফবিসিসিআই। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। যেটি বলছিলাম, আসলে বেশ বড় একটি বাজেট আমরা দেখছি, 7,97,000 কোটি টাকার বাজেট আকারে। যদিও এই বাজেট গত বাজেটের চাইতে খানিকটা ছোটই বলতে চাইছেন আমাদের অর্থমন্ত্রী। এরপরে আসলে বর্তমান বাংলাদেশের যে অবস্থা কিংবা আর্থিক যে সংকট আসলে পুরো বিশ্ব জুড়ে রয়েছে, সেই জায়গাটি থেকে একটু আপনার কাছে জানতে চাই, এই বাজেট আসলে আমাদের জন্য কতখানি সক্ষমতার হতে যাচ্ছে, কতখানি বাস্তবায়ন করা সম্ভব হবে? ধন্যবাদ আপনাকে। প্রথমত দেখেন, আপনি এভাবে যদি খেয়াল করেন যে এবারের যে বাজেটটি হয়েছে, এটা দেখবেন যে অন্য অন্য এই বর্তমান সরকারের, যদি আপনি 14-15 বছরে আপনি যদি দেখেন বাজেট, সেই আকার ধারণ করলে দেখবেন যে এই বাজেটগুলো এইবারের বাজেটে বরং মানে 5%-এর নিচে এসছে। অন্য অন্য প্রতি বছর আমরা দেখতাম যে 10%-এর উপরে একটা বিরাট বাজেট আমাদের আসতো, এবং এটা নিয়ে অনেক কথাবার্তা আমরা বলেছি যে অনেক বড় বাজেট আসছে। এবং বড় বাজেট মানে হচ্ছে আনন্দ পাওয়ার কোনো কারণ নাই ব্যবসায়ীদের, বড় বাজেট মানে হচ্ছে বড় দায়িত্ব হচ্ছে ব্যবসায়ীদের। তো সেই দিক থেকে আপনি দেখবেন যে এবার যে জিনিসটা আমাদের বাজেটের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে, সেটা হচ্ছে আসলে এই মুহূর্তে সারা বাংলাদেশের মানুষের যে আয় এবং তার পাশাপাশি যে ব্যয়, যেভাবে ভোগ্যপণ্যের দাম বেড়েছে, যেভাবে আপনার মূল্যস্ফীতি হচ্ছে, যেভাবে আপনার ডলারের দাম বাড়ছে, যেভাবে দেশের টাকা দেশের বাইরে চলে যাচ্ছে, যেভাবে টাকার অবমূল্যায়ন হচ্ছে, সব মিলে অর্থনীতিতে কোনো সুখবর কিন্তু আমরা দেখছি না। তার মধ্যে দেখবেন যে সাধারণ মানুষ যারা নিম্ন মধ্যবিত্ত তারা পর্যন্ত কিন্তু তাদের বাজেট কাটছাট করছেন। হ্যাঁ, হয় তারা নিজেদের সঞ্চয় টাকা ভেঙে খাচ্ছেন, অথবা তারা ধার দেনা করছেন, অথবা বাকি নিয়ে তারা সার্ভাইভ করার চেষ্টা করছেন। এইবার কিন্তু একইভাবে বাজেটে আমরা দেখলাম যে বাজেটটাকে কিন্তু ছোট করে নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ এইবারের বাজেটে রাষ্ট্র প্রমাণ করছে যে আসলে রাষ্ট্রকেও কিন্তু কাটছাট করতে হচ্ছে, এবং এই কাটছাটের মধ্য দিয়ে আমাদেরকে এই বাজেটটা বাস্তবায়ন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এবারের বাজেটে মূল প্রতিপাদ্য যেটা সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশ গড়তে চাই, এই 4টি স্লোগান নিয়ে এবারের বাজেটটি বোধহয় সম্ভবত উপস্থাপন হচ্ছে। তো এখানে চ্যালেঞ্জ আছে, এবং আপনি দেখবেন যে আমরা যদি এভাবে মনে করি যে গত 15 বছর আমরা যদি বাদ দিই, বর্তমান সরকারের ধারাবাহিক এই 15 বছরের পরে এই 16 বছরে এসে যে বাজেটটা উনি পেশ করছেন, এই বাজেটটি সত্যি খুবই চ্যালেঞ্জিং না, আমি বলবো এটা খুবই স্পর্শকাতর একটি বিষয়। কিভাবে মূল্যস্ফীতি কমানো যায়, কিভাবে ডলারের দাম কমানো যায়, কিভাবে আমদানি পণ্য দাম কমিয়ে নিয়ে আসা যায়, এবং দেশের বাইরে যে টাকাগুলো পাচার হয়েছে বা আমাদের এখনও অর্থনীতিতে যে টাকাগুলো মানে হিসাবের বাইরে রয়ে গেছে, সেইগুলো কিভাবে আনা যায়, সব মিলে সরকার এবং যে পরিমাণ টাকা আমাদের মানে ঋণ শোধ করার যে ইয়েটা রাষ্ট্রকে, এই সব মিলে আমি মনে করি এবারের বাজেটটি সরকারের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং, ভীষণ চ্যালেঞ্জিং। এবং এই অর্থমন্ত্রীর আসলে এটি প্রথম বাজেট, সেই জায়গাটি তার জন্য আসলে একটি বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে কিনা। আকার নাকি সক্ষমতার বাজেটে আমাদের সাথে ডক্টর সাইমা হক বিদিশা যুক্ত হয়েছেন, অর্থনীতিবিদ। আপনাকে স্বাগত জানাই, আপনার কাছে আসবো। তবে এই মুহূর্তে বাজেট পেশ শুরু হয়েছে, আমরা সরাসরি যুক্ত হতে চাই। সংসদে বাজেট পেশ করবেন মাননীয় অর্থমন্ত্রী, আমরা যুক্ত হচ্ছি সরাসরি। না করতে পারে মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আবুল হাসান মাহমুদ আলী, অর্থমন্ত্রী। 2023-24 অর্থ বছরের সম্পূরক বাজেট এবং 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনাকে অনুমতি দেয়া হলো। মাননীয় অর্থমন্ত্রী, আপনি এখন বাজেট উপস্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, মহান জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট পেশ করার প্রাক্কালে আমি গভীর ও বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি
স্বাধীনতার মহান রূপকার, বাংলার আপামর জনসাধারণের স্বপ্নের দিশারি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি বঙ্গমাতা ও বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যকে, যারা কলঙ্কময় 1975 সালের 15ই আগস্টের কালো রাত্রিতে আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের নৃশংস ছোবলে শহীদ হয়েছেন। শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি কেন্দ্রীয় জেলখানায় শহীদ হওয়া বঙ্গবন্ধুর সুযোগ্য সহচর জাতীয় চার নেতাকে। গভীর ভালোবাসা এবং শ্রদ্ধায় আরও স্মরণ করছি সেই সকল অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদেরকে, যারা বিনা দ্বিধায় হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র, লড়াই করেছেন, অসীম সাহসে জীবন দিয়েছেন এদেশের মানুষের মুখে হাসি ফোটাবেন বলে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। সুগভীর শ্রদ্ধায় স্মরণ করছি 71 সালে নির্যাতিতা মা বোনদের, যারা আমাদের স্বাধীনতা অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। মাননীয় স্পিকার, বাজেট বক্তৃতা দীর্ঘ হয় এর একটি সংক্ষিপ্ত সংস্করণ আমি পাঠ করছি এবং বাজেট বক্তৃতার বাকি অংশ পঠিত বলে গণ্য করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। জি, মাননীয় অর্থমন্ত্রী, আপনি আগে উপস্থাপন করুন, পরবর্তীতে অপঠিত অংশ পঠিত বলে গণ্য করা হবে। মাননীয় স্পিকার, বক্তৃতার বাকি অংশ বসে পাঠ করার জন্য আমি আপনার সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। জি, মাননীয় অর্থমন্ত্রী, আপনি বসে পাঠ করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। সুদীর্ঘ সংগ্রাম মুখর এবং গৌরবোজ্জ্বল রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে বিশ্বে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা, এদেশের মানুষকে উন্নয়নের শীর্ষবিন্দুতে পৌঁছে দেওয়া। বিনিময়ে তিনি প্রত্যাশা করেননি কিছুই। জেলে কাটিয়েছেন 4682 দিন, অমিত সাহসে উপেক্ষা করেছেন মৃত্যুর সম্ভাবনা। তার সব স্বপ্ন, সব পরিকল্পনার কেন্দ্রে ছিল এ দেশ, এ দেশের মানুষ। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যে কর্ম পরিকল্পনা করেছিলেন তা সমাপ্ত করার জন্য পর্যাপ্ত সময় পাননি। সোনার বাংলা বিনির্মাণের সেই অসমাপ্ত মহান কর্ম পরিকল্পনা আজ তারই সুযোগ্য কন্যা, আমাদের জাতির গর্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে পূরণ হওয়ার দিকে এগিয়ে চলেছে। বিগত 1.5 দশকে বাংলাদেশের সামাজিক, আর্থিক, ভৌত অবকাঠামো, তথ্য যোগাযোগ প্রযুক্তি, মানব সম্পদ, স্বাস্থ্য, বিজ্ঞান সহ সকল ক্ষেত্রে যে অভূতপূর্ব উন্নয়ন সংঘটিত হয়েছে তা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ভিত রচনা করেছে। 2009 সাল থেকে বিগত 15 বছরে আমাদের এই অগ্রযাত্রার একটি সংক্ষিপ্ত চিত্র আপনার মাধ্যমে সর্বসাধারণের অবগতির জন্য উপস্থাপন করছি। গত 1.5 দশকে মোট দেশজ উৎপাদন বা জিডিপির গড় প্রবৃদ্ধি হয়েছে 6.7% বেশি। দারিদ্র্যের হার 18.7% এবং অতি দারিদ্র্যের হার 5.6% নেমে এসছে। বিদ্যুৎ খাতে উৎপাদন সক্ষমতা 6 গুণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 30,277 মেগাওয়াটে। সরকারি হাসপাতালের শয্যা সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়ে 71,000 এবং সরকারি ডাক্তারের সংখ্যা 3 গুণ বৃদ্ধি পেয়ে 30,273 জনে দাঁড়িয়েছে। কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়েছে 14,311টি। সাক্ষরতার হার 45% থেকে 76.8%। প্রাথমিক শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ 54% থেকে 98.9% এবং কারিগরি শিক্ষায় ভর্তির হার 0.8% থেকে 17.88% উন্নীত হয়েছে। মহাসড়কের পরিমাণ প্রায় 3 গুণ বৃদ্ধি পেয়ে 32,678 কিলোমিটারে এবং গ্রামীণ সড়ক প্রায় 76 গুণ বৃদ্ধি পেয়ে 2,37,496 কিলোমিটারে উন্নীত হয়েছে। নির্মিত হয়েছে পদ্মা ব্রিজ, মেট্রো রেল,
বঙ্গবন্ধু টানেল ইত্যাদি। 2024-25 অর্থ বছরের বাজেট পেশ করছিলেন মাননীয় অর্থমন্ত্রী। আমরা আবারও স্টুডিওতে যুক্ত হতে চাই ডক্টর সাইমা হক বিদিশা আপনার সাথে। আপনি কি মনে করছেন আসলে এবারে আমরা যে লক্ষ্যমাত্রা নিলাম, এবারে যে বাজেটের যে আকার, সেটি আসলে বাংলাদেশের সক্ষমতার সাথে কতখানি যাচ্ছে, কিংবা আসলে আমরা ঋণ নিয়ে মূল্যস্ফীতি নিয়ে এক ধরনের আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে, এই বাজেট আসলে সেই ঋণের বোঝা খানিকটা কমাতে পারবে নাকি আসলে আমাদের সক্ষমতার থেকে আমরা আরো পিছিয়ে যাচ্ছি? ধন্যবাদ। প্রথমে যে বিষয়টি সেটা হচ্ছে আজকে আমরা যে অবস্থায় দাঁড়িয়ে আছি সেখানে আসলে অন্যান্য চ্যালেঞ্জের পাশেও আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো চ্যালেঞ্জ, যেটার ব্যাপারে তো আপনি বললেনই, সেটা হচ্ছে মূল্যস্ফীতির চ্যালেঞ্জ। আরেকটি আমি মনে করি সামষ্টিক অর্থনীতির একটি চ্যালেঞ্জ। তার কারণ হচ্ছে যে আমাদের রিজার্ভের যে পরিমাণ এবং এর পাশাপাশি ডলারের বিপরীতে টাকার যে মূল্যমান, এই দুটোকে যদি আমি মিলিয়ে দেখি তাহলে সামষ্টিক অর্থনীতির ভারসাম্য রক্ষা করাটা সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু অবশ্যই সেক্ষেত্রে মুদ্রানীতির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাজস্ব নীতি সরাসরি মনে হতে পারে তেমন কোনো ভূমিকা নেই, কিন্তু তারপরও রাজস্ব নীতিরও এবং বাজেটেরও কিন্তু বেশ কিছু জায়গা আছে। তো এখানে যদি এই দুটো চ্যালেঞ্জকেই অন্তত যদি আমরা মাথায় রাখি, তাহলে এখন বিষয়টা হচ্ছে যে প্রথম বিষয় হচ্ছে যে ঘাটতি। যত আকার বড় হবে আমাদের, যদি আমরা রাজস্ব আহরণের সক্ষমতা বাড়াতে না পারি, আমাদের ঘাটতি তো বাড়বেই। হ্যাঁ, এখন এই ঘাটতির পূরণ করবার জন্য আমাদের যে দুটো উৎস, বৈদেশিক ঋণের কথা বলুন আর আভ্যন্তরীণ খাত থেকে ঋণের কথা বলুন, দুটোরই কিন্তু সমস্যা রয়েছে। হ্যাঁ, বৈদেশিক ঋণের ক্ষেত্রে এখন কিন্তু আমাদের একটু সতর্ক হতে হচ্ছে, পারিপার্শ্বিক সব বিষয় চিন্তা করে, বিশেষ করে ডলারের মূল্যটার কথা চিন্তা করে। আর যখন আমরা আভ্যন্তরীণ খাত থেকে ঋণ নেই, সেই ঋণটা যদি সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে নেয়, সেটা কিন্তু আবার মূল্যস্ফীতিকে উস্কে দেয়। সুতরাং এই জায়গাটা কিন্তু আমার মনে হয় খুব সাবধান হওয়া দরকার। কারণ অভ্যন্তরীণ খাত থেকে ঋণ নিলে, যেহেতু কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিলে সেটা সরাসরি একটা প্রভাব যে পড়ে মূল্যস্ফীতির উপর, ওই জায়গাটাতে আমার মনে হয় সাবধানতার দরকার আছে। এখন সেটার ক্ষেত্রে আসলে আমাদের রাজস্ব আহরণের সক্ষমতা বাড়ানোর কথা আমরা প্রতি বছর বলে আসছি, কিন্তু আমরা কিন্তু আশানুরূপ ফল দেখতে পাচ্ছি না। এখন এক্ষেত্রে মূল্যস্ফীতিটাকে যদি আমাদের একটা অন্যতম টার্গেট বলি, তাহলে কয়েকটি বিষয় করা যায়। সেটি হচ্ছে, একটি আমি বলবো যে সেক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের প্রত্যক্ষ কর, যেটা প্রত্যক্ষ করের উপরে আমরা বিভিন্ন ধরনের কিন্তু কিছুটা সৃজনশীল কিছু চিন্তা ভাবনা করতে পারি। বিভিন্ন দেশে কি হচ্ছে, যেমন ভারতে ওয়েলথ ট্যাক্স নিয়ে কিন্তু বেশ কিছু গবেষণা হচ্ছে, বেশ কিছু নতুন কার্যক্রমের চিন্তা ভাবনা করা হচ্ছে। এর পাশাপাশি আবগারি শুল্ক এবং ট্যাক্সের যে বিভিন্ন ধাপ রয়েছে, সেই ধাপগুলোকে একটু পরিবর্তন করা, সেই জায়গাটাতে কাজ করে প্রত্যক্ষ করের উপর চাপটা বেশি পড়ে। পরোক্ষ কর, বিশেষ করে আমদানি শুল্ক, কিছু মূসকের ক্ষেত্রে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কিছুর ক্ষেত্রে হচ্ছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স যেগুলো রয়েছে, এই জায়গাগুলোতে কিছু ছাড় দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেওয়া যায়। আসলে আপনি করের কথা বলছিলেন, আমাদের আসলে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা সেটি যদি বাড়ে, তখন আসলে সাধারণ যারা ভোক্তা পর্যায়ে যারা আছেন তাদের উপর চাপ আরো বাড়ছে কিনা? এখন যেটি বিষয়, সে কারণেই যেটা করার দরকার সেটা হচ্ছে যে পরোক্ষ কর, যেটা অর্থাৎ মূসক, আমদানি শুল্ক, সেই জায়গাগুলোতে কিছুটা কাটছাট করে সেখানকার যে ক্ষতি রাজস্ব আহরণের, সেই ক্ষতিটা প্রত্যক্ষ কর দিয়ে পুষিয়ে নেওয়া, সেটাই হচ্ছে। এবং প্রত্যক্ষ করটা যাতে করে প্রগতিশীল হয়, অর্থাৎ অতি ধনী যারা আছে সেই অতি ধনীদের উপরে আসলে করটা যাতে প্রগতিশীল হারে বাড়ানো হয়েছে, সেটিও আমরা জানতে পারলাম। হ্যাঁ, সেটা বাড়ানো হয়েছে, কতটুকু বাড়ানো হয়েছে দেখার বিষয় কিন্তু সেটি। কারণ বিষয়টা হচ্ছে যে এখনো কিন্তু আমাদের প্রত্যক্ষ করের উপর আমাদের কিন্তু সেই পরিমাণে আমাদের কিন্তু যতটা থাকার দরকার ছিল ততটা কিন্তু আমরা নির্ভরশীল না। আমরা কিন্তু অনেক বেশি কথা বলি, অনেক বেশি আলোচনা হয়, কিন্তু পরোক্ষ করের উপর, যেটা আপনি একজন রিক্সা চালক যিনি আছেন সবার উপরে একই হারে পড়ছে। সুতরাং ওই জায়গাগুলোতে আমার মনে হয় অনেক কিছু কাজ করার আছে এবং নতুন হারে বিশেষ করে উচ্চ পর্যায়ের আয়ের যেসব মানুষ রয়েছে তাদের উপরে চাপটা, অর্থাৎ আপনি ব্যাংক খেলাপি ঋণের কথা আমরা যখন বলি, তখন যার খেলাপি ঋণ আছে, একটা বড় খেলাপি ঋণ আছে, তার আসলে ট্যাক্সটা কি ধরনের সে দিচ্ছে, সে কি আসলে তার যে সম্পদ তার কাছে আছে সেই সম্পদের সাথে সংশ্লিষ্ট করে ট্যাক্স দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু বিষয়টা। আরেকটা হচ্ছে ট্যাক্স নেটটা বাড়ানো, সেটার কথা তো আমরা সবসময় বলছি। ট্যাক্স নেটটা বাড়ানোর ক্ষেত্রে আমার কিন্তু মনে হয় যে
জেলা পর্যায়ে উপজেলা পর্যায়েও কিন্তু অনেকে রয়েছেন তাদের ট্যাক্স দেওয়ার সক্ষমতা রয়েছে, সেইখানে তাদেরকে উদ্বুদ্ধ করা এবং তাদেরকে কিভাবে আমরা ট্যাক্সের আওতায় আনতে পারবো, কর জালের আওতায় আনতে পারবো, সেই জায়গাটা কিন্তু দেখা দরকার। এনবিআর এর উপরেও আসলে বেশ কিছু দায়িত্ব বাড়ছে। আমি আবার আপনার কাছে আসতে চাই হেলাল উদ্দিন, এবারের বাজেটে আসলে বেশ কিছু চ্যালেঞ্জের কথা আপনি নিজেও বলছিলেন, বেশ কিছু চ্যালেঞ্জ আছে, বিশেষ করে এই অর্থমন্ত্রী এবারে প্রথম বাজেট ঘোষণা করছেন, তার সামনে আসলে বেশ কিছু বড় চ্যালেঞ্জ আছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে একটি বড় নজর দিতে হবে এবারের বাজেটে, সেটি আসলে একটি বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে কিনা, ব্যবসায়ীদের সাথে কিংবা যারা আসলে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অর্থনীতির গতিকে সচল রাখেন তাদের সাথে কতখানি সমন্বয় করতে পারলাম আমরা? না ঠিক আছে, এখানে বিদেশি আপা যে কথাগুলো বললেন উনি তো অর্থনীতিবিদ, ওনার আমি কি অর্থনীতিবিদ না, কিন্তু আমি প্রাথমিকভাবে মানে অর্থমন্ত্রী যে কথাগুলো শুনলাম, খুব বেশি শোনার সুযোগ হয়নি। এখন মানুষ কিন্তু শুনতে চায় ভোগ্যপণ্যের দাম কিভাবে কমানো হবে, এই বাজেটে তার কোনো দিক নির্দেশনা আছে কিনা, ডলারের দাম কিভাবে কমে আসবে তার কোনো দিক নির্দেশনা আছে কিনা, এবং ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যাংক ঋণ যেভাবে সুদের হার বাড়িয়েছে সেগুলো কমানো যাচ্ছে কিনা, এই ব্যাপারে কিন্তু এখনো আমরা কিছু মানে অন্য কথাগুলো শুনলাম, বাট এইগুলোর কোনো আলোকপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা অধীর আগ্রহে বসে আছি যে এইগুলো আসলে কিছুটা হলেও সেখানে মানে মিনিমাইজ করা হচ্ছে কিনা। এখন বিদেশি আপা যে কথাগুলো বললেন যে এখানে আসলে প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর, এখন দেখেন এই যে পরোক্ষ কর আমরা যেটা দেখি ভ্যাট বা অন্য জিনিস, এইগুলোর প্রবলেমটা হচ্ছে কোথায় আপনি জানেন, এখন বাংলাদেশে একমাত্র পরোক্ষ করই হচ্ছে মানে সিংহ আর কি। আমি যদি বলি একটা যদি মানে ইয়ের সঙ্গে তুলনা করেন তাইলে এটাকে বলা হবে পরোক্ষ কর হচ্ছে বাজেটের জন্য সিংহ অথবা রাজস্ব আদায়ের জন্য সিংহ, আর হচ্ছে একেবারে মানে যদি মনে করেন যে বিড়াল বা অন্য কিছুর সঙ্গে তুলনা করেন সেটা হচ্ছে প্রত্যক্ষ কর। হ্যাঁ, 3 ভাগ 1 ভাগ। এখন এই যে পরোক্ষ কর, ধরেন আপনি এই গ্লাসটার দাম 100 টাকা, এটা যিনি বাংলাদেশের সবচেয়ে বিত্তবান মানুষ উনিও 100 টাকাতে কিনছেন, একেবারে দরিদ্র মানুষ যিনি উনি 100 টাকাতে কিনছেন। এখানে 15% ভ্যাট বা যাই আছে এটা দরিদ্র মানুষ যা দিচ্ছে, বিত্তমানরা তা দিচ্ছে। আপা যেটা বললেন যে না ঠিক আছে, মানে অতি মানে যারা অনেক বেশি বিত্তবান তাদের কাছে বেশি কর নেওয়ার বিধানটা কিভাবে রাখা যায় এটা আমরা সবসময় বলে এসেছি, কিন্তু মানে আশ্চর্যজনক হলেও সত্য যে ভীষণ বিত্তবান যাদেরকে আমরা অনেক বিত্তবান মনে করছি তারা কতটুকু বিত্তবান আমার কিন্তু আসলে জানা নাই, কারণ তারা যে পার্সেন্টেজে ট্যাক্স দিচ্ছেন, প্রত্যক্ষ করটা উনি যে পার্সেন্টেজ দিচ্ছেন, আমি একজন ক্ষুদ্র বা মাঝারি ব্যবসায়ী আমাকে একই রেটে দিতে হচ্ছে। আমি 35% আমি ভ্যাট দিচ্ছি আমার টোটাল আয়ের উপরে, আমার খুব বেশি আয় নাই, কিন্তু যিনি সবচেয়ে বেশি আয় করেন তাকেও 35% কিন্তু ওটার মধ্যে ভ্যাট ট্যাক্স দিতে হচ্ছে প্রত্যক্ষ করে। আবার বলা হচ্ছে সুপার ট্যাক্স দেওয়া হবে। এখন ধরুন আমার মতো লোক আছে সুপার ট্যাক্স আবার নেওয়া হয়, তাইলে আলটিমেটলি আবার পুঁজিই থাকবে না, ব্যাপারটা ওরকম হয়ে গেছে। আর যদি আপনি এভাবে খেয়াল করেন যে বিত্তবান যারা, তাদের তো আসলে ব্যাংকের লোন টোন মিলে ওনারা এমনভাবে একটা প্রসেস করে রেখেছেন, ওনারা আসলে বিত্তবান কিন্তু কাগজে কলমে খুব বেশি বিত্তবান থাকেন। এবারে সংসদে এবারের বাজেটে কিন্তু আমরা এটিও দেখতে পেলাম যে বেশ কিছু সাহসী পদক্ষেপ নেওয়ার ঘোষণাও আসতে যাচ্ছে। আপনার কাছে যদি আবারও আসি, এই যে আসলে ডক্টর সালমান বিদিশা আমরা যেটি শুনলাম যে সাহসী পদক্ষেপের মধ্যে যদি আমি একটু উল্লেখ করি, যারা আসলে সংসদ সদস্য আছেন তাদের যে গাড়ি সেটির উপরে ট্যাক্স বাড়ানো হচ্ছে, এই পদক্ষেপগুলোকে আমরা কার্যকর করতে পারবো কিনা, সেগুলো দিয়ে আদৌ আমাদের অর্থনীতির কাজে লাগবে? এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত, তাই না? তো এখন এই ধরনের পদক্ষেপগুলো আমি নেওয়া হচ্ছে, আমি বলবো যে এটা ইতিবাচক একটা দিক। তবে এই বিষয়গুলোকে আরো কয়েকটা জায়গায় লক্ষ্য করা দরকার যে এইগুলো আসলে সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা, সঠিকভাবে ইমপ্লিমেন্টেড হচ্ছে কিনা। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ডলারের সংকটের কথা যেটা আমরা বলছি, সেখানে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমাদের অতি ধনীদের কথা আমরা যখন বলছি, অতি ধনীরা যে ধরনের পণ্য ভোগ করে থাকেন, হ্যাঁ, অর্থাৎ দামি গাড়ি বা অনেক ধরনের বিলাস পণ্য রয়েছে, সেগুলোর উপরে আসলে কর সেটা কিভাবে করা হচ্ছে এবং সেই জায়গাগুলোতে আসলে কর কোনো ফাঁকি দেওয়ার সুযোগ আছে কিনা। ফাঁকি দেওয়ার কিন্তু সুযোগ অনেক সময় কিন্তু আমরা পত্রপত্রিকায় দেখি, বিভিন্ন সময় ফাঁকি দেওয়া হয় এবং এর ফলাফল স্বরূপ দেখা যায় যে আসলে কাগজে কলমে যেটা আমরা ভাবি যে রাজস্ব আদায় হবে সেটা কিন্তু হয় না। ওই জায়গাগুলোতে আসলে আমাদের কাজ করা দরকার। এবং এবারে কিন্তু দেশীয় পণ্যের ব্যবহারের উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেটিকে আসলে অন্যতম আসলে একটি বড় চ্যালেঞ্জ মনে করা হয়েছে। সেই জায়গাটি আমরা কার্যকর করতে পারবো কিনা, দেশীয় পণ্যের উপর, দেশীয় পণ্য নিয়ে যারা ব্যবসা করছেন, কাজ করছেন, তাদের বিনিয়োগের ক্ষেত্রে আমরা কতখানি ছাড় দিয়েছি, এই জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করবো। একটি বিরতির সময় হয়েছে। দর্শক, আকার নাকি সক্ষমতার বাজেটে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন।
জাতীয় সংসদে বাংলাদেশের 53তম বাজেট পেশ করছেন মাননীয় অর্থমন্ত্রী। দেশ টেলিভিশনের বিশেষ আয়োজন আকার নাকি সক্ষমতার বাজেটে আমরা আলোচনা করছিলাম নতুন বাজেট নিয়ে। সরাসরি যুক্ত হতে চাই সংসদে, সেখানে উপস্থাপন হচ্ছে বাজেট। আমরা যুক্ত হচ্ছি জাতীয় সংসদে। ভাবে গড়ে তুলতে হবে। এই প্রেক্ষাপটে বিজ্ঞান ভিত্তিক, প্রযুক্তি নির্ভর, দক্ষতা বর্ধক ও সৃজনশীলতা বিকাশে সহায়ক শিক্ষার পরিবেশ তৈরি এবং কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিতকরণকে আমাদের এবারের নির্বাচনী ইশতেহারে অন্যতম বিশেষ অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। মাননীয় স্পিকার, শিক্ষার মান নিশ্চিতকরণে এবং শিক্ষক শিক্ষার্থী অনুপাত বৃদ্ধি করার লক্ষ্যে 2009 থেকে 2023 সাল পর্যন্ত 2,38,579 জন শিক্ষক নিয়োগ করা হয়েছে এবং সহকারী শিক্ষকের 26,366টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। শিক্ষার প্রধান উপকরণ বই যাতে শিক্ষার্থীরা বছরের শুরুতেই পায়, সে লক্ষ্যে 2010 সাল থেকে প্রতি বছর প্রাথমিক স্তরের শিশুদের 1 জানুয়ারি বই উৎসবের মাধ্যমে বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান করা হচ্ছে। প্রাথমিক শিক্ষার স্তরে শিশুদের ঝরে পড়া রোধ করতে শতভাগ শিক্ষার্থীকে ইএফটির মাধ্যমে উপবৃত্তি প্রদান করা হচ্ছে। সরকারের সুচিন্তিত নীতির ফলে প্রাথমিক শিক্ষায় নিট ভর্তির হার 2009 সালের 90.8% থেকে বৃদ্ধি পেয়ে 2022 সালে 97.56% দাঁড়িয়েছে। স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য হুইল চেয়ার, ক্রাচ, শ্রবণ যন্ত্র ইত্যাদি ক্রয় ও বিতরণ করা হচ্ছে এবং তাদের শ্রেণীকক্ষে প্রবেশের সুবিধার্থে প্রাথমিক বিদ্যালয়সমূহে র্যাম্প নির্মাণ করা হচ্ছে। মাননীয় স্পিকার, শিশুদের প্রযুক্তি ব্যবহারের সাথে অভ্যস্ত করে তুলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 1 লক্ষের অধিক ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ইন্টারনেট সহ সাউন্ড সিস্টেম সরবরাহ করে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হয়েছে। তাছাড়া প্রতিটি উপজেলায় একটি করে বিদ্যালয়ে অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম ও ভাষা ল্যাব স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আমরা সরাসরি যুক্ত ছিলাম জাতীয় সংসদে। মাননীয় অর্থমন্ত্রী পেশ করছেন 2024-25 অর্থ বছরের জাতীয় বাজেট। আপনার কাছে আসতে চাই হেলালুদ্দিন, যে জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, বেশ কিছু পদক্ষেপ এবারে আমরা নতুনভাবে নিতে দেখেছি। আমরা দেশীয় পণ্যকে যথেষ্ট গুরুত্ব দেওয়ার কথা এবারে বাজেটে শুনেছি। শিক্ষা খাতের কথা বলছিলেন মাননীয় অর্থমন্ত্রী ইতিমধ্যে। সেই জায়গাগুলো নিয়ে আপনার কাছে একটু শুনতে চাই। যারা আসলে দেশীয় যারা ব্যবসায়ী আছেন, তারা যখন দেশে বিনিয়োগ করছেন, তাদের যেই কর জায়গাগুলো আছে কিংবা বিনিয়োগ করবার ক্ষেত্রগুলো আছে, সেই ক্ষেত্রগুলো নিয়ে এবারের বাজেটে কেমন ভাবা হয়েছে? এখন পর্যন্ত বাজেটটা আসলে পুরোটা আমাদের কাছে তো আসেনি। আজকে ওনারই বাজেট দেবেন, আমরা কালকে বা পরশু বসে দেখবো আসলে কোন কোন জায়গায় কি কি অবস্থা হয়েছে। প্রথমত হচ্ছে যে আসলে দেশীয় পণ্যের বিষয়, এটা কিন্তু প্রতি বছরই বলে যে দেশীয় পণ্যকে আমরা যত রকম সুবিধা আছে সবগুলো তার ব্যবস্থা করবো। কিন্তু আসলে ব্যক্তিগতভাবে আমি দেখেছি দেশীয় ব্যবসায়ীদের জন্য দেশীয় পণ্য যারা তৈরি করছেন তাদেরকে যে সরকার খুব বেশি প্রণোদনা দিচ্ছে বা বাজেটে খুব বেশি প্রণোদনা থাকে, ওরকম কিছুই আমরা আলটিমেটলি পাই না। কিন্তু আপনি ধরেন আমাদের প্রথম সমস্যাটা কি, আমাকে ব্যাংক ঋণ, আমাকে যে কোনো ব্যবসা যদি আমি শুরু করতে চাই, ধরেন একেবারে ক্ষুদ্র যদি বাদ দিই, ক্ষুদ্র অথবা মাঝারি ব্যবসায় যদি আমি করতে চাই, তবু কিন্তু আমাকে ব্যাংকের টাকা আমাকে নিতে হয়। সেখানে ব্যাংকের টাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের পাওয়ার কোনো সুযোগ থাকে না। সেখানে বাজেটে কোনো এলিগেশন থাকে না। বাজেটে শুধু যদি মাঝে মধ্যে বলা হয়, কিন্তু ব্যাংকে গেলে সেটা আপনাকে দিচ্ছে না। এর জন্য কোনো দেখভাল করার বিষয় না যে তোমাকে বলা হয়েছে এই ঋণটা ক্ষুদ্র ঋণ হিসেবে তুমি দিবা, এসএমই খাতকে তুমি দিবা, তুমি কেন গত 1 বছরে তুমি দিলা না? এর জন্য কোনো ব্যাংকের কোনো দায়িত্ব না। কারণ ব্যাংকগুলো গড়ে উঠছে কিন্তু আমাদের দেশে ব্যক্তি মালিকানা। পৃথিবীর কোনো দেশে ব্যাংকগুলো ব্যক্তি মালিকানা গড়ে ওঠে না। ব্যাংকগুলো গড়ে ওঠে আপনার রাষ্ট্রের মালিকানা, আর হচ্ছে যারা গ্রাহক, যারা এখানে টাকা জমা দেন তাদের মালিকানা। কিন্তু এখানে আমাদের দুঃখজনক হলেও সত্য যে আমাদের এখানে এই ব্যাংকগুলো এভাবে গড়ে উঠছে। সেই কারণে তারা ছোট ঋণ দেয় না। বাজেটের আগে কিংবা বাজেটের সময়টাতে আসলে আমরা ব্যবসায়ীদের সাথে কিংবা যারা আসলে অর্থনৈতিক খাতগুলো নিয়ে আলোচনা কাজ করছেন, তাদের সাথে এক ধরনের সমন্বয়ের অভাবের কথা প্রায়শই শুনে থাকি। এবারের বাজেটেও কি আমরা সেরকমই
আমি কিছু এটা তো একেবারে বরাবরই ছিল যে আমার সিদ্ধান্ত আমি লই, আমরা একটু জিগাই লই, আর কিছুই না। এখানে বাজেট তার মতো করেই করা হয়। হ্যাঁ, আমাদের এখানে শুধু বাজেট, আমরা যেন এখানে আজকে বাজেট উনি পেশ করছেন, আমরা শুনবো, কালকে থেকে হয়তো বা কেউ বলবে বাজেটটা খুব ভালো হয়েছে, আবার কেউ বলবে গরিব মারার বাজেট, এটা নিয়ে আবার একটা রাজনৈতিককরণ হয়ে যাবে। আসলে বাজেট নিয়ে রাজনীতিকরণ হওয়ার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। একদম পার্টিকুলার জায়গা ধরে ধরে বলা উচিত যে এই জায়গাগুলো ব্যর্থ হয়েছে এবং এই জায়গাগুলো শুধরানো দরকার। এবারে আসলে আমরা এখানে বিদেশে পাচ্ছেন, আমার চারও ভালো বুঝবেন উনি। আপনি খেয়াল করে দেখেন, আমরা যারা, আমি বারবার বলি, এইবার ঈদে যদি আপনি লক্ষ্য করে দেখেন, এই যে রোজার ঈদটা আমরা শেষ করলাম, এই ঈদে সবচেয়ে বেশি এবার বিক্রি হচ্ছে মানে দেশীয় পোশাক। কিন্তু এই যে দেশীয় পোশাক বিক্রি হয়েছে, কই কারোর মধ্যে তো কোনো মাথা ব্যথা নাই যে একে আরও কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কী কী কর্মসূচি। আমি জানি না বাজেটে আজকে থাকবে কিনা, বাট আমি নিশ্চিত থাকবে না। আমাদের চেষ্টায় কিন্তু আমাদের দাঁড়াইতে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনাকে খেয়াল করতে হবে, আমার পাশে হচ্ছে ভারত, আমার পাশে হচ্ছে চায়না, তাদের সঙ্গে কম্পিট করে আমাকে কিন্তু এখানে পণ্য আমাকে কিন্তু বাজারজাত করতে হয়। অর্থাৎ আমাকে যদি সেই ধরনের সুবিধা আপনি না দেন, বাজারে সেই ধরনের সুবিধা না থাকে, তাহলে আমি কিন্তু সেভাবে দাঁড়াতে পারবো না। কিন্তু সাধারণ জনগণ আসলে যেটি ভাবছেন, তাদের উপর আসলে প্রতিবার যখন বাজেট পেশ হচ্ছে, পর তাদের উপরে চাপ কতখানি বাড়ছে কিংবা কমছে, এর বাইরে গিয়ে হয়তো সাধারণ মানুষ অর্থনৈতিক বিষয়গুলো ঠিক সেভাবে হয়তো বোঝার চেষ্টা করছেন না। ডক্টর সায়মা হক দিশা, এবারের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা আছে 6.75%। যথেষ্ট অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং সেই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আসলে অর্থনৈতিক চাহিদাও অর্থমন্ত্রীকে পূরণ করতে হবে। সেই ব্যবস্থা কিংবা সেই জায়গাটিতে আসলে আমাদের সক্ষমতা কতখানি? একটি বিষয় হচ্ছে যে জিডিপির প্রবৃদ্ধির কথা যদি আমি বলি, আমার মনে হয় যে আমরা গত কয়েক বছরে আমরা জিডিপির যে প্রবৃদ্ধি অর্জন করেছি সেটা সন্তোষজনক, এবং সেক্ষেত্রে আমাদের এখন অগ্রাধিকার কিন্তু জিডিপির প্রবৃদ্ধি হওয়ার কথা না। আমাদের অগ্রাধিকারের জায়গা ভিন্ন, যেটা আমি বললাম মূল্যস্ফীতির বিষয়টা, এর পাশাপাশি সামষ্টিক অর্থনীতির বিষয়টা, এর পাশাপাশি কর্মসংস্থান তৈরির বিষয়টা, শিক্ষা স্বাস্থ্যের ব্যাপারগুলো। হ্যাঁ, তো সেক্ষেত্রে তার মানে আমাদের অর্থাৎ প্রবৃদ্ধির গুণগত মান, অর্থাৎ প্রবৃদ্ধির সুফল সাধারণ মানুষ পাচ্ছে কিনা। এখন প্রবৃদ্ধির সুফল সাধারণ মানুষ পাওয়ার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, উপায় হচ্ছে কর্মসংস্থান তৈরি, জনমুখী কর্মসংস্থান তৈরি। এবং সে জায়গাটাতে যদি বলি, সেখানে ব্যবসাগুলো যেগুলো শ্রমঘন, সেই শ্রমঘন শিল্পগুলোকে কিছুটা প্রণোদনা দেওয়া, শ্রমঘন শিল্পগুলোতে যাতে করে শ্রমিককে তারা কর্মসংস্থান তৈরি করতে পারে এবং তার মাধ্যমে যাতে সুফল সাধারণ মানুষ পায়, সেই জায়গাটাতে দেখা। এখানে আমি একটা কথা বলছি যে সার্বিকভাবে একটা সংকোচনমূলক বাজেট যদি হয়, প্রবৃদ্ধি যদি একটু কম হয়, সেখানে কর্মসংস্থানের বিষয়টা খুব গুরুত্ব পায় না। কিন্তু আমাদের যে জিনিসটা লক্ষ্য রাখা জরুরি সেটা হচ্ছে যে কর্মসংস্থানের জায়গায় আমাদের যেটা দেখার দরকার সেটা হচ্ছে শ্রমঘন শিল্পগুলো, বা যেটা একটু আগে হেলাল ভাই বললেন যে জায়গাগুলোতে প্রবৃদ্ধি হচ্ছে, যে জায়গাগুলোতে কর্মসংস্থান তৈরি হচ্ছে, যে জায়গাগুলো, যে খাতগুলো ভালো করছে, সেই খাতগুলোকে চিহ্নিত কিন্তু মোটামুটি করা আছে, সেই খাতগুলোকে আমরা প্রণোদনা দিয়ে সামনে এগিয়ে নিই। এবং সেক্ষেত্রে আমি বলবো যে যেহেতু বর্তমান পরিস্থিতিতে ডলারের বিপরীতে টাকার দামটাকে বিশেষ করে আমি মাথায় রেখে বলছি যে খুব বড় ধরনের, খুব একটা চমকপ্রদ বৈপ্লবিক ধরনের ব্যবসা করা বা বিনিয়োগ করা, সেটা সম্ভাবনাটা কিছুটা কম। যদি সেটাই হয় তাহলে আমাদের আসলে খুব গুরুত্বটা দেওয়া উচিত যে ক্ষুদ্র এবং মধ্যম আকারের যে শিল্পগুলো সেই জায়গায়। এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে আমরা যতই বলে থাকলে যে দুরবস্থার কথা হেলাল ভাই বলছিলেন, সেই জায়গাটি থেকে একটি প্রশ্ন থেকেই গেল, আসলে খেলাপি ঋণও তো কেবল বাড়ছেই, সেটি আসলে আমাদের জন্য আরো অনেকটা নেগেটিভ পয়েন্ট হতে যাচ্ছে কিনা? এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে সার্বিকভাবে অন্তত দুটো খাত, অন্তত দুটো বা তিনটা খাতে বড় ধরনের সংস্কার, বৈপ্লবিক সংস্কারের দরকার আছে। একটি হচ্ছে রাজস্ব আদায়ের খাত, একটি হচ্ছে ব্যয়ের খাত, এবং আরেকটি অবশ্যই আর্থিক খাত। কারণ আর্থিক খাত বলা যেতে পারে একটা রক্ত সঞ্চালন করছে আমাদের অর্থনীতিতে। সেই জায়গাটায় যদি সঠিকভাবে রক্ত সঞ্চালন না হয় তাহলে কিন্তু সার্বিকভাবে অর্থনীতির স্বাস্থ্য যেটা, সেই স্বাস্থ্য কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তারল্য সংকট কিন্তু ব্যাংকগুলোতে এখন আছে, এবং এখন যদি আমরা দেখি সরকার অধিক হারে ঋণ নিচ্ছে তখন কিন্তু তারল্য সংকট বাড়বে। আর এর পাশাপাশি খেলাপি ঋণের বিষয়টা, খেলাপি ঋণ যতদিন পর্যন্ত খেলাপি ঋণ থাকবে ততদিন পর্যন্ত কিন্তু আর্থিক খাতে আমরা কিন্তু একটা সহজ এবং এমন ধরনের পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে যিনি আসলে আমানতকারী তাকেও আমরা কিছুটা সুবিধা দিতে পারবো, যিনি সুদ নেবেন তাকেও, ব্যবসায়ীকে তাকেও কিছুটা সুবিধা দিতে পারবো। সেটা কিন্তু করতে হলে আসলে ব্যাংকগুলোর প্রফিট করতে হবে। বাজেট আসলে
আসলে বিনিয়োগ বান্ধব কতটা হতে যাচ্ছে সেটিও তো একটি বড় প্রশ্নের জায়গায় থেকে যায়। সেই সাথে আমরা যখন আসলে একেবারেই 7,97,000 কোটি টাকার বাজেট পেশ করতে যাচ্ছি, সেই সময় আমাদের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা। সেখানেও আসলে আমাদের সম্ভাবনা কতটুকু, রাজস্ব আদায়ের উপর আসলে এনবিআর এর উপর কতখানি চাপ এবারে পড়তে যাচ্ছে, জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। আরো একটি বিরতির সময় হয়েছে। আকার নাকি সক্ষমতার বাজেটে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। দেখছেন দেশ টেলিভিশনের বাজেটে বিশেষ আয়োজন আকার নাকি সক্ষমতার বাজেট উপস্থাপন করছেন মাননীয় অর্থমন্ত্রী। আমরা সরাসরি যুক্ত হতে চাই জাতীয় সংসদে। এই বিপ্লব ঘটিয়েছে, বিভিন্ন প্রকার ফসলের উন্নত এবং জলবায়ু সহিষ্ণু জাত উদ্ভাবিত জাত ও প্রযুক্তির দ্রুত সম্প্রসারণ, সুলভ মূল্যে সার ও বীজ সহ কৃষি উপকরণ সরবরাহ, কৃষি যান্ত্রিকীকরণ ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কৃষি উৎপাদনকে উৎসাহিত করতে ভর্তুকি প্রদান অব্যাহত রয়েছে এবং তা অদূর ভবিষ্যতেও চলমান থাকবে। সারে ভর্তুকি প্রদানের পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যান্ত্রিকীকরণ উৎসাহিত করা হচ্ছে। সরকারের কৃষি বান্ধব নীতির ফলে ধান, ভুট্টা, আলু, সবজি ও ফল সহ অন্যান্য ফসলের উৎপাদন ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। মাননীয় স্পিকার, সবার জন্য খাদ্য নিশ্চিত করা এবং নিম্ন আয়ের মানুষকে মূল্যস্ফীতির চাপ থেকে সুরক্ষা দিতে খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে স্বল্প আয়ের 50 লক্ষ পরিবারকে বছরে কর্মাভাবকালীন 5 মাস প্রতি মাসে 30 কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য স্থিতিশীল রাখতে সমগ্র বাংলাদেশে নিম্ন আয়ের প্রায় 1 কোটি পরিবারের নিকট টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে চাল, ডাল, তেল ইত্যাদি সরবরাহ করা হচ্ছে। খাদ্যের অপচয় রোধে ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে খাদ্য গুদামের ধারণ ক্ষমতা 21.86 লাখ মেট্রিক টনে উন্নীত করা হয়েছে এবং আগামী অর্থ বছরে তা 29 লক্ষ মেট্রিক টনে উন্নীত করা হবে। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম জাতীয় সংসদে। আমরা আপনার কাছে আসতে চাই হেলালুদ্দিন। যে জায়গাটিতে আমরা ছিলাম আসলে যখন আমরা 7,97,000 কোটি টাকার বাজেট পেশ করছি, ঠিক একই সময় আমরা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি 5,41,000 কোটি টাকা। মানে পুরোটাই আসলে চাপ আসলে একেবারে ভোক্তা পর্যায়ে পড়তে যাচ্ছে, নাকি আসলে আমরা যথেষ্ট এনবিআর এর উপরে অনেকটাই চাপিয়ে দিলাম? তার মধ্যে এনবিআর হচ্ছে প্রায় 4,80,000 কোটি টাকা। এখন এনবিআর কে যে বাজেট দেওয়া হয়, যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়, এনবিআর এটা খুব বেশি অ্যাচিভ করতে পারে না। এবং কেন পারে না তার জন্য আমরা অনেকবার কথা বলেছি। বিদিশা একটু বলেছেন যে আসলে করের নেট যদি আপনি প্রসারিত করতে না পারেন, আমরা যারা দিচ্ছি তাদেরকেই বারবার ডেকে নিয়ে যাবেন, তাদেরকেই বারবার ধরবেন, তাহলে কিন্তু আসলে আলটিমেটলি করের নেটটা বড় হবে না। আপনি যদি কর রেশিওতে আপনি দেখেন যে কর জিডিপি যদি দেখেন, তাহলে সবচেয়ে খারাপ অবস্থা বাংলাদেশের। হয়তো আমাদের যদি আপনি আমাদের এখন যে জাতীয় রাজস্ব ভবন যেটা করা হচ্ছে, সবচেয়ে নান্দনিক একটি ভবন করা হচ্ছে এবং এটা আশেপাশের দেশের তুলনায় দেখবে যেটা অসম্ভব নান্দনিক একটি ভবন, যেখানে আধুনিক সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে। সেই জায়গাটা আমরা করতে পারছি, বাট আমরা কিন্তু যেখানে আসলে সত্যিকার অর্থে যাওয়া দরকার, আপনি দেখেন বাংলাদেশে যদি এভাবে খেয়াল করেন প্রায় 4 লক্ষ 4.5 লক্ষ বাজার, এমন কোনো বাজার নাই বাংলাদেশে যে বাজারে 10 জন ট্যাক্স পেয়ার আপনি খুঁজে পাবেন না। কেউ তো আমরা সেখানে যাই না। এই শুধু শহর অঞ্চলে, ঢাকা শহর থেকে শুরু করে এই কিছু লোকের কাছ থেকে আমরা নিচ্ছি। অথবা আমার মনে হয় এটা কবে করবেন জানি না, এখন করাটা কিন্তু খুব সহজ। আপা এই আমাদের দেশ গত 14-15 বছরে ডিজিটালাইজড হয়েছে। এখন ইচ্ছা করলে আমাদের আউটসোর্সিং করতে পারেন। এই যে আপনারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ান অর্থনীতি, ওখান থেকে ছাত্রদের নিয়ে তারা কিন্তু বিভিন্ন জেলায় পাঠাতে পারেন, পাঠিয়ে তারা কিন্তু এটাকে নেটটা বড় করতে পারেন, বাট করছেন না। এখন প্রশ্ন হচ্ছে, কিছুক্ষণ আগে বলা হচ্ছে যে ঋণের, আপনি বলেছিলেন যে ঋণের যে খারাপ অবস্থা আমাদের। আচ্ছা বলেন তো, এই যে খেলাপি ঋণের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কোথায় জানেন? যারা ঋণ নিয়েছে তাদেরকে তারা আইডেন্টিফাই করতে পারছে না, লোকেট করতে পারছে না কারা ঋণটা নিয়েছেন। এরকম একটা
মানে মানে ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশে তৈরি হয়েছে যে তাদেরকে আপনি ঋণ দিয়েছেন তাদেরকে লুকেট করতে পারবেন পুরো সিস্টেমকে ঢেলে সাজানোর একটা সময় চলে আসছে। আরে না, সিস্টেমকে সাজানোর কোনো বিষয় নাই, এখানে অপরাধীকে শাস্তি দিতে হবে, এর কোনো বিকল্প নাই। এরপরে আসলে এবারের বাজেটেও আমরা কালো টাকা সাদা করার এক ধরনের সুযোগ দেখছি এবং সেগুলো কোম্পানির ক্ষেত্রে এবারে আমরা কালো টাকা সাদা করতে দেখছি। আবার যে সময়টাতে আসলে যে বাজেটকে আমরা স্মার্ট বাংলাদেশে রূপান্তর করার কথা বলছি, একই সময় দাম বৃদ্ধি হতে পারে যেই ধরনের পণ্য, তার মধ্যে আমরা দেখতে পেলাম নিরাপত্তা সেবা, মোবাইল সিম, ইন্টারনেট সেবা, অর্থাৎ খানিকটা সাংঘর্ষিক কিনা? কিছুটা তো বটেই। হ্যাঁ, এখানে বিষয়টা হচ্ছে, হ্যাঁ আমি একটা জিনিস অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে কর আরোহণ করতে হবে আমরা যখন রাজস্ব নিয়ে কথা বলছি। এখন কথাটা হচ্ছে যে একটু আগে যে কথাটি হেলাল ভাই বললেন যে আমরা কর আহরণ, একটা হচ্ছে করের বোঝা চাপিয়ে বা করের হারটাকে বৃদ্ধি করে করতে পারি, আবার করের জালটা বাড়ি। এখন করের জাল কিন্তু আমাদের সেভাবে বাড়ছে না, আমরা বছরের পর বছর একই কথা বলে যাওয়ার পরও কেন বাড়ছে না? আমাদের আমার মনে হয় বাস্তবায়নের মূল সমস্যাটা হচ্ছে সঠিকভাবে কিন্তু পরিবীক্ষণ মূল্যায়ন, এবং পরিবীক্ষণ মূল্যায়নের পরে সেই মূল্যায়ন ভিত্তিক যে ফলাফল, সেই ফলাফলটা নিয়ে আমাদের পরের বছর এইবারের বাজেট আসলে কার্যকর করা কতখানি চ্যালেঞ্জিং হতে যাচ্ছে আমাদের জন্য? এটা অবশ্যই খুব চ্যালেঞ্জিং। তার কারণ মূলত যেটা আমি বলছি যে বিশেষ করে যে লক্ষ্যমাত্রাগুলোর কথা বলা হচ্ছে, মূল্যস্ফীতি যে লক্ষ্যমাত্রার কথা বলা হচ্ছে, সেই লক্ষ্যমাত্রা কিন্তু গত বছর যে লক্ষ্যমাত্রা ছিল সেই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারিনি। এই বছরের লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য কিন্তু একটা বড় ধরনের বৈপ্লবিক পরিবর্তনের দরকার, কিন্তু সেটা করবার জন্য শুধু রাজস্ব নীতিতে হবে না, মুদ্রানীতি এবং এর পাশাপাশি কিন্তু প্রাতিষ্ঠানিক সক্ষমতা, যেটার মধ্যে একটি কিন্তু আর্থিক খাতের সক্ষমতার মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে হচ্ছে ব্যাংকিং খাতের সক্ষমতা, সেই জায়গাগুলোতে কিন্তু বড় ধরনের কাজ করা দরকার। নিশ্চয়ই। একেবারে হেলালুদ্দিন 10 সেকেন্ড আপনাকে দিতে পারবো, কতখানি চ্যালেঞ্জিং হতে যাচ্ছে এই বাজেট, আমাদের সক্ষমতা কতখানি আছে? আপনার প্রবলেম হচ্ছে একটি জায়গা, আমাদের সক্ষমতা আমি বুঝি না, চ্যালেঞ্জিংও বুঝি না। আমি এখন ভয় পাচ্ছি IMF কে নিয়ে, যে IMF কি কি শর্ত দেবে আর কি কি শর্তের কারণে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। ওনারা যেসব শর্ত দিচ্ছেন আমরা তো দেখতেই পাচ্ছি, ডলারকে বাজারে ছেড়ে দিতে হবে বাজার মূল্যের সাথে, আবার বলা হচ্ছে ব্যাংক ইন্টারেস্ট বাড়াতে হবে, আবার বলা হচ্ছে করজাল বাড়াতে হবে। এই সব কিছু মিলে IMF এর যদি সমস্ত শর্ত, তেলের দাম বাড়াইতে হবে, জ্বালানির দাম বাড়াইতে হবে, এই যে একের পর এক শর্ত ওনারা দিচ্ছেন, তাতে আসলে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা টিকে থাকবে কিনা, এই ব্যাপারে আমি IMF কে অনুরোধ করবো যাতে অন্তত এই দিকটা খেয়াল রাখে যে বাংলাদেশে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী কিন্তু নিজেরা স্বইচ্ছাকৃত দাঁড়াবার চেষ্টা করছে। এখানে খুব বেশি যে সরকারি প্রণোদনা আছে, সরকারি হেল্প আছে, ওরকম কোনো বিষয় কিন্তু নাই। তো সেই ক্ষেত্রে আমি অনুরোধ করবো IMF কে, হ্যাঁ ওনারা বিভিন্ন সময় আমরা দেখেছি পিছিয়ে পড়া দেশকে বা বিপদে পড়া দেশকে তারা আর্থিকভাবে সাহায্য করেন, তার অর্থ এইটাই না যাতে ওনাদের শর্তের কারণে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসা, অর্থাৎ বাজেট আসলে অর্থনৈতিক বান্ধব হোক, বাংলাদেশের সাধারণ জনগণের যে চাওয়া পাওয়া সেই জায়গাটিতে আসলে বাজেট আমাদের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করুক, সেই প্রত্যাশা আমরা রাখতে চাই। ডক্টর সাইমা হক বিদিশা এবং হেলালুদ্দিন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আকার নাকি সক্ষমতার বাজেটের আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য।